সম্প্রতি বেশ কয়েকজন আমাকে প্রশ্ন করেছেন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট সম্বন্ধে এবং বিশেষত বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক তারা বেশ কিছু আকর্ষণীয় অফার প্রদান করছে এই আরএফসিডি অ্যাকাউন্ট করার জন্য। তো এই আরএফসিডি অ্যাকাউন্টটা আসলে আপনাদের জন্য ভালো হবে না খারাপ হবে এই বিষয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করি, এজন্য কয়েকজন আমাকে আবেদন জানিয়েছেন বা আমাকে আলোচনা করতে বলেছেন। তাই আজকে আপনাদের সাথে এই আরএফসিডি অ্যাকাউন্টের বিশেষত এই সিটি ব্যাংকের আরএফসিডি অ্যাকাউন্ট নিয়ে আজকে আমি আলোচনা করার জন্য চলে এসেছি। তো চলুন দেরি না করে শুরু করি। সিটি ব্যাংকের আরএফসিডি অ্যাকাউন্ট করলে কি সুবিধা বা কি অসুবিধা হতে পারে, বা কার কার জন্য সুবিধা হবে কার কার জন্য অসুবিধা হবে। প্রথমেই বলছি, আমি এখনও পর্যন্ত সিটি ব্যাংকের এই আরএফসিডি অ্যাকাউন্ট তারা যে আকর্ষণীয় অফার দিচ্ছে যে সারা জীবনের জন্য তাদের যে ডেবিট কার্ড আছে, মানে এই অ্যাকাউন্টের বিপরীতে যে ডেবিট কার্ডটি ইস্যু করা হবে সেটি সম্পূর্ণরূপে বিনামূল্যে দেওয়া হবে এবং কোনো চার্জ কাটা হবে না, এবং অ্যাকাউন্টের যে মেইনটেনেন্স ফি সেটিও কাটা হবে না। তারপরও আমি তাদের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদেরকে শুধুমাত্র যে ওয়ার্কিং আওয়ার বা কর্মঘণ্টা যেই সময় থাকে সেই সময় শুধু তাদের পাওয়া যায়, তাছাড়া অন্যান্য সময় তাদের হেল্পলাইনেও কিন্তু পাওয়া যায় না, যে হেল্পলাইনটি দেয়া আছে। আর আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন। তো যাই হোক, তারপরও তাদেরকে আমি পেয়েছি। পাওয়ার পরবর্তীতে তারা আমাকে যে বিষয়টি জানিয়েছে পরিপূর্ণভাবে তারা কিন্তু জানাতে পারেনি। আমি তাদেরকে মূলত জিজ্ঞেস করেছি যে আপনারা কার্ডটা ফ্রি দিচ্ছেন, ঠিক আছে, মেইনটেনেন্স চার্জ নিচ্ছেন না, সেটাও ঠিক আছে, কিন্তু SMS অ্যালার্ট বা অন্য এমন কোনো চার্জকে আছে যে চার্জগুলো পরবর্তীতে অ্যাপ্লিকেবল হবে। তারা এই বিষয়ে পরিপূর্ণভাবে বা পরিষ্কারভাবে আমাকে সেভাবে বলতে পারেনি যে কোনো চার্জ আছে কিনা। আর আছে কিনা এটা বলুক আর না বলুক, কথা হলো এই যে যে কোনো সময় ব্যাংক কিন্তু চাইলে, ধরুন কোনো একটা সার্ভিসে আপনি SMS চার্জ এখন নেই। আমার এমন ঘটনা কিন্তু আমার জীবনে ঘটেছে, সেজন্য আমি এরকম কথা আপনাদের সাথে আজকে বলতে পারছি যে আমি যখন ব্যাংকে অ্যাকাউন্ট করেছি তখন SMS চার্জ ছিল না, কিন্তু পরবর্তীতে হঠাৎ করে কিন্তু টাকা কেটে নিচ্ছে। তখন বললো কি আমাদের এটা শিডিউল অফ চার্জে এখন থেকে এটা যুক্ত হয়েছে। সুতরাং এটা কিছু বিষয় থাকে যে তাদের আরও কোনো হিডেন চার্জ এখানে থাকতে পারে বা পরবর্তীতে যুক্ত হতে পারে, তবে এখন তারা এই অ্যাকাউন্টের জন্য কোনো চার্জ রাখছে না। এটা একটা সুবিধা বলা যায়, এটা আসলে সুবিধাজনক। তবে এবার প্রথমেই আমি বলতে চাই যে এটার অসুবিধাগুলা কি কি, আর আরএফসিডি অ্যাকাউন্ট কি এটা যদি কেউ না জেনে থাকেন তাহলে তারা এই ভিডিওটা কিন্তু স্কিপ করে যেতে পারেন, কারণ আরএফসিডি অ্যাকাউন্ট নিয়ে আমি প্রয়োজনে আলাদা একটি ভিডিও দিব, সেখানে আরএফসিডি অ্যাকাউন্টের বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে বা বিস্তারিত বিবরণ থাকবে। আমি আজকে শুধু কথা বলতে যাচ্ছি, অনেকের যেহেতু অনুরোধ ছিল সিটি ব্যাংকের আরএফসিডি অ্যাকাউন্ট সেটি করা কার জন্য ভালো হবে বা কার জন্য উচিত হবে, কার জন্য খারাপ হবে, কার জন্য কোনো লাভবানই হবে না। এখন ধরে নিন আপনি দেশের বাইরে বেড়াতে গেলেন, বেড়াতে যাওয়ার পর আপনি যখন বিদেশ থেকে ফিরে আসলেন নিজের দেশে, ফিরে আসার পর আপনার কাছে এরকম, যেমন আমার কাছে এগুলো হচ্ছে সব সিঙ্গাপুরি ডলার, এবং এখানে মার্কিন ডলারও আছে। সিঙ্গাপুরি ডলার, মার্কিন ডলার, যে ডলারই হোক, আপনার কাছে যে ডলারগুলো বেঁচে যাবে সেই ডলারগুলো দিয়ে আপনি চাইলে তাদের কাছে অ্যাকাউন্ট করতে পারেন। তার মানে হলো এই, ধরে নিন এখানে আমার কাছে এখন বর্তমানে 500 সিঙ্গাপুরি ডলার আছে। এই যে 500 সিঙ্গাপুরি ডলার আমি চেয়েছিলাম মূলত তাদের কাছে অ্যাকাউন্ট করতে, যে এই 500 সিঙ্গাপুরি ডলার আমি তাদের কাছে দিয়ে তাদের অ্যাকাউন্টটা করব, এবং তারা সেখানে কিন্তু তাদের অফারের সাথে একটি লোভনীয় মুনাফাও যুক্ত করে দিয়েছে, 6.8% বা এরকম কোনো একটা মুনাফা। কিন্তু এখানে অনেকগুলো শর্ত আছে। তারপরে লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা সেটিও তারা বলেছে। লাউঞ্জ অ্যাক্সেস পেতে হলে আপনাকে ন্যূনতম 2000 মার্কিন ডলার বা তার সমপরিমাণ ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। এর নিচে থাকলে কিন্তু আপনি সেই সুবিধা পাবেন না। আর এই যে বৈদেশিক মুদ্রার কথা বললাম, ধরুন আমি যদি এখন 500 সিঙ্গাপুরি ডলার দিয়ে অ্যাকাউন্টটা করি, আমার অ্যাকাউন্টে 500 সিঙ্গাপুরি ডলার যুক্ত হবে। অথবা আমি যদি এখানে ধরে নিচ্ছি মার্কিন ডলার, এটা 100, 200, 300, 400 মার্কিন ডলারও আমি যদি 500 বা 400 যাই হোক না কেন সেই ডলার দিয়ে যদি আমি অ্যাকাউন্ট করি, সে অ্যাকাউন্ট করার পরে ধরলাম 1000 ডলার দিয়ে অ্যাকাউন্ট করলাম, আমার কিন্তু যে কার্ডটা হবে বা যে অ্যাকাউন্টটা থাকবে সেখানে সেই পরিমাণ ডলার যুক্ত হবে। প্রথম কথা হলো এটি।
সেখানে কিন্তু প্রথমেই কোনো প্রকার কোনো মুনাফা বা ইন্টারেস্ট আসবে না। প্রতি মাস শেষে তারপরে ইন্টারেস্ট কাউন্ট হবে, এবং কোনো মাসে যদি $1000 নিচে বা আপনি যদি সিঙ্গাপুরি ডলার বা অন্য কোনো মুদ্রাও যদি রাখেন, সেই মুদ্রা $1000 সমপরিমাণে হিসাব করা হবে। $1000 সমপরিমাণের নিচে যদি আপনার কখনো ব্যালেন্স চলে আসে, সেই মাসের জন্য ইন্টারেস্ট কাউন্ট হবে না, মানে ইন্টারেস্ট আপনাকে দেবে না। এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। আর ধরে নিচ্ছি চার্জ নেই, কিন্তু কথা হচ্ছে যে আপনি ডলারগুলো যে রাখার বিনিময়ে আপনি আসলে কি পেলেন? আপনি ডলার রেখে আপনি তার বিনিময়ে আপনি কার্ডে ডলার পাচ্ছেন, তাতে আলটিমেটলি আপনার লাভ কি হচ্ছে? আমার কাছে যেটা মনে হয়েছিল যে হ্যাঁ, ইন্টারেস্ট যদি আসে, আর ইন্টারেস্ট আসলে তো লাভ, মুনাফা আসলে আমার পরবর্তীতে আমার যে অব্যবহৃত ডলারগুলো আছে আমি সেগুলো পরে দেশের বাইরে ব্যবহার করতে পারবো। কিন্তু প্রকৃতপক্ষে বিষয় হচ্ছে $1000 নিচে নেমে গেলে তখন আপনার ইন্টারেস্টটা কাউন্ট হবে না, এবং প্রতিবার আপনাকে এই টাকাটাই জমা করতে হবে, মানে এই বৈদেশিক মুদ্রায় জমা করতে হবে। যদি এমন সুবিধা তারা দিয়ে থাকে বা তারা যদি পরিবর্তন করে যে হ্যাঁ, আপনি দেশীয় টাকা দিয়েও আপনি সেখানে সেই পরিমাণ ডলার সঞ্চয় করতে পারবেন, তাহলে সেটি ভালো সুবিধা। এটা আমার কাছে কিছুটা অসুবিধা মনে হয়েছে। আর সব থেকে বড় অসুবিধা যেটা আমার কাছে মনে হয়, যে নগদ ডলারের কিন্তু কোনো বিকল্প নেই। এটা হলো সব থেকে শক্তিশালী, এর থেকে শক্তিশালী মুদ্রা বা সেটা কার্ডে যেই কার্ডই হোক না কেন, নগদের ক্ষমতা সব থেকে বেশি চলাচলের ক্ষেত্রে। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি 500, 1000, 5000, 10,000 যাই হোক আমি ডলার দিলাম, ডলার দিয়ে অ্যাকাউন্ট করলাম, তারপরে আমার যদি পরবর্তীতে দেশের বাইরে যাওয়ার সময় $100 দরকার হয়, আপনারা কি সেটা দিতে পারবেন? সোজা কথায় মোটা দাগে উত্তর হলো না। তারা সাধারণত বেসরকারি ব্যাংক ডলার খুবই কম ইস্যু করে। তাদের একান্ত, এটা আমার কাছে যা মনে হয়, তাদের নিজেদের যারা অফিসার আছেন তারা হয়তো কিছু ডলার নিতে পারেন, তাছাড়া বাহিরের তেমন কোনো গ্রাহকও তেমন তাদের কাছ থেকে ডলার পায় না। তো নগদ মুদ্রার এতটাই এখন হাহাকার অবস্থা, এই অবস্থাতে আমি যদি এখন আমার এই নগদ মুদ্রাগুলা তাদের কাছে দিই, আমি কিন্তু কোনো জীবনেও এই $500 $5,000 দিয়ে আমি $5 তাদের কাছ থেকে নিতে পারবো না, আমাকে ওই কার্ডেই নিতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার কার্ডের ডলারের ভ্যালু কম, এটা আমি আমার আগে অনেক ভিডিওতে অনেক জায়গায় বলেছি। কার্ডের ডলারের ভ্যালু সবসময় কম। আপনি কার্ডে যখনই খরচ করবেন, দেখবেন কার্ডে খরচ করার সময় আপনার কত রকম চার্জ কাটে, মার্কআপ ফি কাটবে, তারপরে তাছাড়াও এটিএম থেকে যদি উইথড্র করতে চান, ক্যাশ উইথড্র করতে গেলে তখন আপনার কিন্তু একটা বেশ বড় অ্যামাউন্টের চার্জ কাটবে। তাছাড়া মার্কআপ ফি তো আছেই, মার্কআপ ফি নিয়ে বিশদ আলোচনা করে আমি আরেকটি ভিডিও তৈরি করব, সেটাও আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা দেখতে পারেন, আপনাদের প্রয়োজনে লাগতে পারে। তো এরকম নানান রকম চার্জের জন্য আমি আমিও অনেকগুলো কার্ড ব্যবহার করি, কার্ড অবশ্যই একটি ভালো সুবিধা, তবে সেই কার্ডের সুবিধা কখনোই আমার কাছে মনে হয় না যে নগদ মুদ্রার থেকে সেই সুবিধা বেশি হতে পারে। তো এই বিষয়টা হচ্ছে মাথায় রাখার মতো। এইবারে বলি সুবিধার কথা। এখানে সব থেকে বড় সুবিধা আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা দেখা যায় অনেক সময় বিমানের টিকিট করার জন্য, দেশের বাইরে যদি বিমানের টিকিট করতে হয়, অথবা দেশের বাইরে থেকে আমি কোনো একটি পণ্য খরিদ করতে চাই, ধরে নিচ্ছে অ্যামাজন থেকে বা যে কোনো জায়গা থেকে খরিদ করে আমার কোনো এক আত্মীয়র কাছে দিব, সে যখন দেশে আসবে আমার জন্য নিয়ে চলে আসবে, সেই পণ্যটির দাম $1000 বা $1200, $1500, অথবা আমি বিদেশি কোনো ওয়েবসাইট থেকে বা বিদেশি কোনো কোম্পানি থেকে বিমানের একটি টিকিট খরিদ করতে চাই, যে টিকিটের মূল্য $1000 বা $500 বা $700, যাই হোক, মানে $300 উপরে। সেই $300 উপরে যখন হবে, তখন আপনি বাংলাদেশি কোনো কার্ড দিয়ে কিন্তু সেই লেনদেনটি করতে পারবেন না, কারণ বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের যে কোনো ক্রেডিট, ডেবিট, প্রিপেইড যেই কার্ডই হোক না কেন, ডুয়েল কারেন্সি বা মাল্টিপল কারেন্সি, সেই কার্ডে আপনি কিন্তু $300 অধিক যদি কোনো ট্রানজ্যাকশনের ভ্যালু হয়, সেটি কিন্তু আপনি করতে পারবেন না, এটা নিষেধ করা থাকে। আর যদি করতেই হয় খুব প্রয়োজনে, কোনো মেডিকেল বিল বা কোনো বিমানের টিকিট খরিদ করার জন্য, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করতে হয়। এক্ষেত্রে বেসরকারি ব্যাংক সব ক্ষেত্রে সহযোগিতা করতেও পারে, নাও পারে, মানে এটা একটা ঝামেলাপূর্ণ বিষয়। তো এই বিষয়টা কিন্তু এই আরএফসিডি কার্ডে নেই। আরএফসিডি কার্ড যদি আপনারা নেন, সেই আরএফসিডি কার্ড দিয়ে আপনারা কিন্তু
আপনাদের যে ডলারগুলো রাখবেন, যেহেতু এটা আপনারই নগদ ডলার, আপনি তো ভাই নগদ ডলার দিচ্ছেন, এই নগদ ডলার যদি আপনি নিজের মতোই খরচ করতে না পারেন তাহলে আর কি হলো। এই জন্য এই একটা সুবিধা আমার কাছে ভালো লেগেছে, যে এটা বেশ বড় একটা সুবিধা, যে আপনি যে ডলারটা রাখবেন, আপনি $2000 ধরেন রেখে দিলেন, আপনি একবারে $2000 এক লেনদেনে শেষ করতে পারবেন বা করতে পারবেন, যেটা বাংলাদেশের গতানুগতিক যে ব্যাংকের যে কার্ডগুলো আছে সেগুলো দিয়ে করা যায় না। এটাই আমার কাছে সব থেকে বড় সুবিধা মনে হয়েছে। আর আরেকটি বিষয় সুবিধা, যেহেতু এই কার্ডের কোনো মেইনটেনেন্স ফি নেই এবং সেই সাথে কোনো কার্ডের জন্য কোনো অতিরিক্ত ফি দিতে হচ্ছে না, কাজেই আপনি যদি ডলারগুলো সঞ্চয় করে রাখেন, মানে আপনার কাছে পড়ে থাকা যে ডলারগুলো আছে, আপনি দেশের বাইরে থেকে ঘুরে এসেছেন, এখানে কিছু নীতিমালা আছে, নীতিমালাগুলো আপনারা জেনে নিতে পারেন। নীতিমালাগুলো এত কঠিন কিছু না। ধরেন আপনি এর আগে 5 বার দেশের বাইরে গিয়েছেন, প্রতি সফরে 5000 বা 10,000 এরকম করে, মানে আপনি $50,000 সেক্ষেত্রে রাখতে পারবেন। তবে যদি আপনার প্রথমেই জমার পরিমাণ 5,000 অথবা $10,000 বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে FMJ নামে একটি ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করতে হবে। এটা এমন কঠিন কিছু না, সেটা ব্যাংক থেকে আপনাকে ফিল আপ করে দেবে। মানে সরকারকে আপনার ঘোষণা দিতে হবে যে হ্যাঁ, আমার কাছে এত ডলার আছে, আমি এতবার দেশের বাইরে গিয়েছি, যাওয়ার পরে আমার কাছে অবশিষ্ট ডলার অনেক আছে, এই ডলারগুলো আমি এখন এই ব্যাংকে জমা রাখতে চাই, জমা রেখে আমি RFCD অ্যাকাউন্ট করতে চাই। তো মোদ্দা কথা হলো এই, যে আপনি দেশের বাইরে যাবেন, দেশের বাইরে যাওয়ার পর যে অতিরিক্ত ডলার থাকবে, সেই ডলারগুলো দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন, কিন্তু আপনি দিবেন কাগজে নোট, কিন্তু পাবেন হচ্ছে কার্ড, এবং সেই কার্ড দিয়ে আপনি একাধারে লেনদেনের কিছু সুবিধা পাবেন। মানে একবারে আপনি বড় লেনদেন করতে পারবেন, কার্ডে টাকাও রেখে দিতে পারবেন, তাও কোনো সমস্যা নেই, কারণ পরবর্তীতে যদি ডলারের দাম বেড়ে যায়, কমে যায়, যাই হোক না কেন, আপনার ডলার আপনার কাছে থাকবে। আর যদি আপনার সংখ্যাটা বেশি হয়, সঞ্চয়ের সংখ্যা মানে $2000 বেশি, সেই ক্ষেত্রে আপনি মুনাফা পাবেন। এটা হচ্ছে একটা সুবিধা। তো আশা করি মোটামুটিভাবে আপনারা বুঝতে পেরে গেছেন যে এটা সুবিধা অসুবিধা কেমন। এটা যদিও প্রথমত ছিল 30শে মার্চ পর্যন্ত এই সুবিধাটা ছিল, আমি সেই মার্চ মাসেই চেষ্টা করেছিলাম তাদের সাথে অনেক যোগাযোগের জন্য, তারপর এটাকে এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এটা পরবর্তীতে আরও বর্ধিত করা হতে পারে। এটা মূল একটা বিষয় হচ্ছে যেটা বাংলাদেশে ব্যাংকগুলোর কাছে, বিশেষত বেসরকারি ব্যাংকগুলোর কাছে, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত, যে তাদের যে কাগজে বৈদেশিক মুদ্রা, বিশেষত মার্কিন ডলার বা অন্যান্য দেশের গ্রেট ব্রিটেন পাউন্ড মানে জিবিপি, ইউরো, এই জাতীয় মুদ্রার সংকট একটা তৈরি হয়েছে। তো সেই সংকটকে কাটানোর জন্য তারা নানান রকম আকর্ষণীয় অফার দিয়ে গ্রাহক থেকে যদি তারা কিছু সঞ্চয় করতে পারে, সেটা তাদের লাভ বা তাদের বেনিফিট, এবং তারা এমনভাবেই করছে যাতে সেখানে যারা গ্রাহক আছেন তারাও যাতে কিছু দিক থেকে লাভবান হতে পারেন। তো আশা করি আমি যে সুযোগ সুবিধাগুলো বললাম, এরপর আপনারা বুঝতে পারছেন যে আসলে কার জন্য সুবিধা, কার জন্য অসুবিধা। যদি কারো এমন হয় লেনদেন খুব বেশি করা দরকার, মানে যার 500, 700, 1000, $2000 একবারেই এক ট্রানজ্যাকশানেই লেনদেন করা দরকার, তার জন্য অবশ্যই এই অ্যাকাউন্টটা করা সুবিধা। এই অ্যাকাউন্টটা নির্দ্বিধায় করতে পারেন। আবার এমনও যদি হয় আপনি আজকে দেশের বাইরে থেকে এসেছেন আপনার ঘরে $2000-3000 পড়ে আছে, আপনি হয়তো একেবারে সমসাময়িক সময়ের মধ্যে আপনি দেশের বাইরে যাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডলারটা ব্যাংকে রেখে দিতে পারেন। এভাবেই আপনারা আপনাদের যেই RFCD সিটি ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে, সেখানে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনারা অ্যাকাউন্ট করবেন কি করবেন না। তো এই ছিল আজকের মতো। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কোনো না কোনো কাজে এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।